প্রীতমপুরা নামের এক ছোট্ট গ্রামে বাস করতেন কোকিলা নামের এক বৃদ্ধ মহিলা। কিছু বছর আগেও তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, কিন্তু এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, কাজকর্ম করতে পারেন না। তার দুই মেয়ে, সারদা ও আস্থা। সারদা ছোট বাচ্চাদের পড়ায়, আর আস্থা সেলাই কাজ করে সংসারের ভার কাজে তুলে নিয়েছে। সারদা, মা, তুই তো জানিস আমার ওষুধ ফুরিয়ে গেছে, ফেরার পথে নিয়ে আসিস মা। মা, মাসের শেষে একটা পয়সাও বাঁচে না। প্রতিদিন বাজার, ওষুধ, আমি ক্লান্ত হয়ে পড়েছি মা। আমি কিছু করতে পারি না, সব করতে হয় তোদের। আমারও যে আর ভালো লাগে না, বারবার তোদের বলি। তুমি কি কখনো আস্থাকে কিছু বলো? সেও তো সেলাই করে ভালো রোজগার করে। ওর কাছ থেকে কিছুদিন আগেই টাকা নিয়েছিলাম, এখন আবার চাইতে লজ্জা লাগছে রে মা। সারদা অভিমানী চোখে বেরিয়ে যায়। আর কোকিলা একা বসে ভাবতে থাকে, সে কি তার দুই কন্যার জীবনের বোঝা হয়ে উঠেছে? আস্থা তখন পাশের বাড়িতে কাপড় দিয়ে ফিরছিল। হঠাৎই দেখা হয়ে গেল গ্রামের এক গুন্ডা ছেলে মুরালির সঙ্গে। ওহো, এ তো মেঘনা চাইতেই চল। আজ তো সকাল সকাল আমার হবু বউকে দেখা গেল। যাই, ওকে একটু বিরক্ত করে আসি। তো তুমি তুমি এখানে কি করছো? আরে, এই গ্রাম কি তোমার একার নাকি? তুমি ঘুরতে পারলে আমি কি পারবো না? আমার পথ ছেড়ে দাও, তা না হলে আমি গায়ের লোক ডাকবো। এত পারা কিসের? একটু কথা বললে কি আর এমন হবে? কথা তো আমি আমার হবু বউয়ের সাথেই বলছি, তাই না? তোমাকে কতবার বলেছি তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমায় বিয়ে করব না। আমি মরে যাব, তাও তোমায় বিয়ে করব না। পছন্দ করিস আর না করিস, তোর বিয়ে আমার সাথেই হবে। তোকে আমি বউ করে আনবই। আস্থা কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। কি হয়েছে রে মা? কেউ তোকে কিছু বলেছে? মা, ওই গুন্ডাটা আবার আমার পথ আটকে দাঁড়িয়েছিল, এখন তো আমার বাইরে বের হতেই ভয় করে। আহা, এই মুরালি যে কি চায় তাও বুঝতে পারছি না। মা, ও আমায় বিয়ে করতে চায়, কিন্তু আমি মরে গেলে ওকে বিয়ে করব না। তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। কিন্তু মা, ও যদি আমার বিয়ে হতে না দেয়? যতদিন আমি বেঁচে আছি কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তোর জন্য আমি রাজকুমার খুঁজে আনবো, দেখিস। একদিন রামপুরের বিখ্যাত কাপড় ব্যবসায়ী রহমান সাহেব তার দুই পুত্র প্রণব ও আনন্দের জন্য পাত্রী খুঁজছিলেন। তখনই শোনা যায় আস্থা ও সারদার নাম। প্রণব আস্থাকে দেখেই ভালোবেসে ফেলে। প্রণব ও আনন্দ, আমি তোমাদের বিয়ের জন্য মেয়ে দেখেছি, সারদা আর আস্থা। আস্থা ছোট, তাই আমি আস্থাকে আনন্দের জন্য আর সারদাকে প্রণবের জন্য পছন্দ করেছিলাম। কিন্তু যেহেতু প্রণব আস্থাকে পছন্দ করেছে, তাহলে আমি আনন্দের জন্য সারদাকে আনব।
তোমার কি কোনো আপত্তি আছে আনন্দ? না বাবা, আমার কোনো আপত্তি নেই। তুমি যা ভালো মনে করবে তাই হবে। ওইদিকে কোকিলা আস্থা ও শারদাকে প্রণব ও আনন্দের ছবি দেখিয়ে তাদের মতামত জানতে চায়। বড় ছেলের নাম প্রণব, ছোট ছেলের নাম আনন্দ। দুই ছেলেই বাবার ব্যবসা সামলাচ্ছে। আনন্দ দেখতে ঠিকঠাকই আছে, তবে প্রণব যেহেতু বড়, ওর সাথে আমার আর আফফার সাথে আকাশের বিয়ে হলেই ভালো হবে। হা হা, রহমান সাহেবও সেটাই ভেবেছিল, কিন্তু প্রণব আস্থার ছবি দেখে আস্থাকে পছন্দ করে ফেলে। এটা আবার কেমন কথা? আমি বড়, আমার সাথে প্রণবের বিয়ে হওয়া উচিত। মা, তুমি না হয় ওদের সাথে আরেকবার কথা বলে দেখো। এখন কিছু বললে শেষে বিয়েটাই না ভেঙে যায়। এভাবেই বিয়ে স্থির হয়ে যায় আস্থা ও প্রণব, শারদা ও আনন্দের। শারদার ভিতরে তখন থেকে হিংসার বিষ জন্মাতে শুরু করেন। মুরালি যখন জানতে পারে আস্থার বিয়ে ঠিক হয়ে গেছে, সে কোকিলার বাড়ি হামলা করে। তুই এখানে থাকলে আমি এখন পুলিশ ডাকবো। এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোকিলার সাহসে গ্রামবাসীরা জড়ো হয় আর মুরালি লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। বিয়ের পরে আস্থা প্রণবের উৎসাহে পড়াশোনা শুরু করেন, কিন্তু শারদা ও আনন্দের মধ্যে অশান্তি শুরু হয়। আস্থা পরে আর আমি সারাদিন ঘরে কাজ করি, কেউ কিছুই বলে না। সব সুযোগ যেন ওরই, ও সব চাওয়া পাওয়াই পূর্ণ হয়। আর আমি কি বানের জলে ভেসে এসেছি? কি বলছো তুমি এসব? তুমি একটু বেশি ভাবছো। এই বাড়িতে আমরা সবাই সমান, কিন্তু তুমি শুধু কথায় কথায় বিষ ঢালো। দিদি, উনি তো এখনই কাজে চলে যাবে। আমি আগে ওনার খাবারটা বানাই। কে? রান্নাঘর কি তোর একার? আমি আগে আনন্দের জন্য খাবার বানাবো, তারপর তুই আসিস। কি হয়েছে এখানে? আনন্দ, তোমার ভাই তো শহরে যাবে মাল আনতে, তুমি তো ঘরেই থাকবে। আমি আগে তোমার ভাইয়ের নাস্তাটা বানাই। ও, ভাইয়াই কি শুধু একা কাজ করে? আমরা কেউ কাজ করি না, তাই না? রান্নাঘর কারো একার নয়। এই বাড়িতে আগে আমার জন্য খাবার হবে, এইটাই আমার শেষ কথা। কি ব্যাপার? আমি তো ভাবলাম তুমি নাস্তা নিয়ে আসবে। আমাকে নাস্তা বানাতে দিলে না, আমি আনবো। কি হয়েছে বলো তো? আমি নাস্তা বানাতে গিয়েছিলাম, আনন্দ আমাকে অপমান করে রান্নাঘর থেকে বের করে দিল। বলল এই বাড়িতে নাকি এখন থেকে ও রান্না আগে করতে হবে। কি? আনন্দ বলল তোমায় এই কথা? ওর এত বড় সাহস! দাঁড়াও, ওকে দেখাচ্ছি আজকে। না না, দয়া করে তুমি সকাল সকাল কোনো ঝামেলা করো না। একদিন রহমান সাহেব তার 10 বিঘা জমি প্রণবের নামে লিখে দিতে চাইল। শারদা এই কথা শুনে আনন্দকে উল্টাপাল্টা বুঝাতে লাগলো। শারদা আনন্দকে উস্কে দেয়। শুনেছ, তোমার বাবা নাকি সব সম্পত্তি তোমার বড় ভাইকে লিখে দিবে। আনন্দ ওয়েগে রহমান সাহেবের কাছে যায়। বাবা, বাবা, এ আমি কে শুনছি? তুমি নাকি ভাইয়াকে সব সম্পত্তি লিখে দিতে চাচ্ছ? আমায় কিছুই নয়। কারণ প্রণব তোমার চেয়ে অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল। সবসময় এই বাড়িতে ভাইয়াকে প্রাধান্য দেয়া হয়েছে। ভাইয়ার পছন্দের খাবার, ভাইয়ার পছন্দের জামা। আমি কি এই বাড়ির ছেলে নই? কে বলছো তুমি এসব? আমার সম্পত্তির ভাগ লাগবে, আমার বউয়ের জন্য আলাদা রান্নাঘর লাগবে, আমার আলাদা বাড়ি লাগবে। যদি তা না হয় আমি সবকিছু জ্বালিয়ে দিব। তারপর রহমান সাহেব প্রণবকে তার ঘরে ডেকে পাঠালেন। বাবা, আমায় ডেকেছ? বাবা, আমি তোমাদের দুই ভাইকে আমার সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়েছি। তুমি তোমার ভাইকে ভাগটা বুঝিয়ে দিও বাবা।
তোমাদের জন্য আমি নাকি সারা জীবন কিছুই করতে পারিনি। কি বলছো তুমি এসব? ছোটবেলায় মা মারা যাওয়ার পর তো তুমি আমাদের বড় করেছ। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এটা তুমি মানো, কিন্তু তোমার ভাই এসব মানে না। যাই হোক, তুমি সব সামলে রেখো বাবা। ঠিক আছে বাবা। সেই রাতে রহমান সাহেব ঘুমের মধ্যে মারা যান। প্রণব ভেঙে পড়ে। আর আনন্দ ও সারদা শুধু সম্পত্তির হিসাব নিয়ে ব্যস্ত থাকে। দেখেছ, তোমার বাবা সব সম্পত্তি তোমার বাবা ভাইকে দিয়ে গেছেন। তোমার জন্য রেখেছে কাঁচকলা। আচ্ছা, তুমি কি ওনার আসল সন্তান? বাবা আমার সাথে এত বড় প্রতারণা করবে কখনো ভাবতেও পারিনি। ভালো হয়েছে বুড়োটা মরে গেছে, তা না হলে আমি ওকে মেরে ফেলতাম। বিশ্বাসঘাতক একটা। দরজার পাশ থেকে প্রণব সব শুনতে পায়। সব শুনে সারদা আর আনন্দের প্রতি তার ঘৃণা জন্মায়। ছি, বাবা মারা গেছে মাত্র একদিন হলো, এখনই তারা এইসব কথা ফেলছে। আনন্দ এমন হয়ে যাবে এইটা আমি কখনোই ভাবতে পারিনি। 1 মাস পরে প্রণব নদীর ধারে সবার সঙ্গে দেখা করে, সাথে কোকিলাতেও আসতে বলে। কি নাটক সাজাতে এসেছো তুমি এখানে? বাবা সম্পত্তি 2 ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে গেছেন। এই নাও তার দলিল। কি তুমি সত্যি পেয়েছো ভাইয়া? বাবা আমাকে অর্ধেক সম্পত্তি পেয়ে গেছে, আর আমি না জেনে বাবাকে কত কিছু বলেছি। ওই দিন তুমি আর সারদা যা বলেছ সব আমি শুনতে পেয়েছি। তাই আমি ঠিক করেছি আমরা আর একসাথে মিতে থাকবো না, একসাথে ব্যবসাও করব না। খুব দ্রুতই আমি এখানে নতুন ঘর দিব। ভাইয়া, আমি সাগদার কথা শুনে অনেক ভুল করে ফেলেছি ভাইয়া। তুমি আমার ক্ষমা করে দাও ভাইয়া। দেখেছিস মা, বোনের সাথে হিংসার জন্যই আজ তোর এই অবস্থা হলো। আমি আমার কাজের জন্য লজ্জিত মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আনন্দ আর সারদা নিজেদের ভুল বুঝতে পারে। তারা অনুতপ্ত হয়, কিন্তু তবুও প্রণব তার সিদ্ধান্তে অটল থাকে।